আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোঅর্ডিনেশন কম্পাউন্ড এই অধ্যায়টি আমরা পড়ছিলাম অ্যাডভান্স কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অ্যান্ড গ্রুপ থিওরি যে কোর্স, সেই কোর্সের সেকেন্ড চ্যাপ্টার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সেখানের অনেক অংশই তোমরা জানো যে ক্লাসে শেষ হয়েছে। গতদিন আমরা বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসটি দেখনি তারা প্রথম ক্লাসটি দেখে নিবে। গতদিন আমরা অরটেপ চিত্র, অরটেপ ডায়াগ্রাম, তারপরে বিভিন্ন যে যৌগের যে সংযোজন, প্রতিসাম্য অনুমোদিত রৈখিক সংযোজন এসএএলসি, এবং একটা আদর্শ বস্তুর ক্ষেত্রে এটি কিভাবে এই ছবিগুলো আঁকাতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত, কিভাবে এই ছবিগুলো তৈরি করা হলো সেটা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের প্রশ্নটি হলো মুক্ত আয়নের সূক্ষ্ম গঠন ও অতি সূক্ষ্ম গঠনের শক্তির স্তর বর্ণনা। মুক্ত আয়নের সূক্ষ্ম অতি সূক্ষ্ম গঠন এবং তাদের স্তর গঠনা। তো সেই শক্তি স্তর গঠন বর্ণনা করতে গেলে আমাদের আসলে মুক্ত আয়ন সম্পর্কে আগে দেখে তারপরে অতি সূক্ষ্ম, সূক্ষ্ম ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে শুরু করা যাক। মুক্ত আয়নের কনফিগারেশনে সূক্ষ্ম এটাকে বলছে ফাইন, অতি সূক্ষ্ম হাইপার ফাইন এবং অতিশয় সূক্ষ্মাকৃতি সূক্ষ্ম এটা হলো সুপার ফাইন। এই গঠনগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হবে। একটি মুক্ত আয়নের প্রথমে যে কনফিগারেশন লেখা হয় তাতে আয়নের ইলেকট্রনিক বিন্যাস থাকে। একটি মুক্ত আয়নকে যখন লেখা হয় তাতে শুধু আয়নের ইলেকট্রন বিন্যাস থাকে। যখন আয়নের আন্ত ইলেকট্রনীয় বিকর্ষণের কারণে উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয় তখন সামগ্রিক শক্তি স্তর বা টার্ম পদে বিভক্ত হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমরা যদি একটি মুক্ত আয়নের কনফিগারেশন লিখি তাহলে সেখানে শুধু কি থাকবে? শুধু ইলেকট্রন বিন্যাস থাকবে আয়নের। কিন্তু যখন সেটি আন্ত ইলেকট্রনীয় বিকর্ষণের কারণে যখন উত্তেজিত অবস্থার প্রাপ্ত হয় তখন এটির আর শুধু আয়নিক ইলেকট্রন বিন্যাস করলে হবে না, ইহার সামগ্রিক শক্তি স্তর টার্মে বা পদে বিভক্ত হয়। এটিকে বলছে সূক্ষ্ম গঠন, ফাইন স্ট্রাকচার। তারপরে বলছে 2, মুক্ত আয়নের সূক্ষ্ম গঠনগুলো পুনরায় ইলেকট্রনের স্পিন অরবিট যুগলায়নের ফলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠনে পরিণত হয়। তাহলে প্রথমে সাধারণভাবে আবার খেয়াল করো, যদি কনফিগারেশন করো তাহলে আলিন ইলেকট্রন বিন্যাস থাকে, কিন্তু যখন এটি আন্ত ইলেকট্রনিক বিকর্ষণের কারণে উত্তেজিত হয় তখন সামগ্রিক যে শক্তি স্তর সেটিকে বিভিন্ন পদে বিভক্ত করতে হয়। এটা হলো সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠনের পরবর্তীতে যখন সূক্ষ্ম গঠন হয়ে গেল তখন যদি পুনরায় ইলেকট্রনের স্পিন অরবিটগুলো কাপলিং ঘটে, যুগলায়ন ঘটে, তখন আরও এটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গঠনে পরিণত হয়। এটাকে বলছে হাইপার ফাইন গঠন। এবং তাহলে হাইপার ফাইন হয়ে গেল। এখন হাইপার ফাইন যদি হয়ে যায়, মুক্ত আয়নের হাইপার ফাইন গঠনগুলো যাকে পদ বা টার্ম পদ বলে, এটাকে পরস্পর ডিজেনারেট অবস্থা প্রাপ্ত হয়, একই শক্তি স্তরে থাকে এগুলা। আর এই হাইপার ফাইন এই অবস্থা যেগুলো আমরা পাচ্ছি গঠনগুলো ম্যাগনেটিক বা ইলেকট্রনিক ফিল্ডের প্রভাবে ডিজেনারেট অবস্থা ফিরে আসে। তাহলে সাধারণভাবে এই হাইপার ফাইন টার্মগুলো বা পদগুলো কি অবস্থায় থাকে? ডিজেনারেট অবস্থায় থাকে। মানে ডিজেনারেট মানে একই শক্তি স্তরে, একই লেভেলে থাকে। কিন্তু যখন সেটি কোনো ম্যাগনেটিক বা ইলেকট্রনিক যে ফিল্ড, চৌম্বক ক্ষেত্র বা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবের মধ্যে পড়ে তখন সেটি আবার ডিজেনারেট অবস্থা ফিরে আসে, এবং যাকে মুক্তায়নের সুপার ফাইন গঠন বা সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন এটাকে বলছে। প্রত্যেকটি ক্ষুদ্র অবস্থায় ডিজেনারেসি টোয়াইস জে প্লাস 1 এর সমান। তাহলে এটা হলো ডিজেনারেসি, অর্থাৎ এটি
একই শক্তি স্তরে অবস্থান করছে, এটি হলো এর সমান হবে। উদাহরণস্বরূপ জে সমান 4, এটা অর্থাৎ যুগলায়ন, এটা 4 যদি হয়, এম জি এর স্তর হবে 4, 4 তো থাকবে 3 2, এখানে মাঝখানে একটা 1 হওয়া, এখানে একটা মাঝখানে 1 হবে, এই যে এখানে 2 এর পর এখানে একটা 1 হবে। তো তারপরে হলো আবার -1 -2 -3 -4, অর্থাৎ 9টি, 2i j + 1, তো 2i j + 1 হলে তো 9 হয়, 2 × 4 + 1, এই যে j এর মান 4 বসালে 8, এখানে 9, তো 9 হলো। এই 9টি কি কি হবে? 9টি হবে 4 থেকে শুরু করে -4 পর্যন্ত, তাহলে এখানে হবে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এরপর আবার -1 -2 -3, এই তো -4, 9টা হয়ে গেল। তো এইখানে সেই স্তর কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত 9টি স্তর রয়েছে। যে এর মান যদি 4 হয় তাহলে এরকম 9টি শক্তি স্তর বা স্টেট পাচ্ছি আমরা। তাহলে আমরা আজকে প্রথমে একটি প্রশ্ন পড়লাম, সেটি হলো মুক্ত আয়নের সূক্ষ্ম গঠন, অতি সূক্ষ্ম গঠন এর শক্তি স্তর বর্ণনা করতে বলছে। তো এই শক্তি স্তরটি বর্ণনা করার জন্য আমাদের 3টা অংশ নিয়ে নিতে হচ্ছে। প্রশ্ন 2টা এসেছে, সূক্ষ্ম অতি সূক্ষ্ম, এখানে আসছে সূক্ষ্ম গঠন, অতি সূক্ষ্ম গঠন, সুপার গঠন। তো 3টি আমরা পড়ব। প্রথমে সূক্ষ্ম গঠন পড়ব। এটি হলো সাধারণভাবে একটি ইলেকট্রন যদি আমরা আয়নকে কনফিগারেশন হিসেবে লিখি তাহলে সেটি হবে ইলেকট্রন বিন্যাস, কিন্তু এর যখন উত্তেজিত অবস্থা প্রাপ্ত হবে সামগ্রিক শক্তি স্তরটাকে একটা পদে বিভক্ত করে লিখতে হবে, এটি হলো ক্ষুদ্র গঠন। এবং এই ক্ষুদ্র গঠনগুলো যখন পুনরায় ইলেকট্রনের স্পিন বা অরবিটালের যুগলায়নের মধ্যে যায় তখন হয়ে গেল অতি সূক্ষ্ম গঠন, হাইপার গঠন। এবং পরবর্তীকালে সেই হাইপার যে গঠন, সেই হাইপার গঠনগুলো যখন ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে আসে তখন এগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে এবং ডিজেনারেট অবস্থায় ফিরে আসে, তখন এগুলোকে সুপারফাইন গঠন বলা হচ্ছে। এবং ক্ষুদ্র অবস্থায় যদি ডিজেনারেসি এই 2j + 1 এর সমান হবে, যে যদি 4 হয় তাহলে ডিজেনারেসি অর্থাৎ যখন বিভক্ত হবে সেটি হলো 2j + 1, অর্থাৎ যদি এখানে একটা উদাহরণ দিয়েছে যের মান যদি 4 হয় তাহলে ডিজেনারেসি হবে, অর্থাৎ 9টি ক্ষুদ্র অবস্থার সৃষ্টি হবে কয়টি? 9টি। তো এই ছিল আমাদের একটি প্রশ্ন। এরপরে আমরা পরের আরেকটি প্রশ্ন চলে যাই, সেটা হলো কার্যকর চৌম্বক মোমেন্ট। কার্যকর চৌম্বক মোমেন্ট, এটি আসলে আমরা কার্যকর চৌম্বক মোমেন্ট নির্ণয় করতে গেলে পদার্থের অর্থাৎ যে যৌগ আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তার মধ্যে কতটুকু অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেই বিষয়গুলো উঠে আসে এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সে কি পরিমাণ নিজেই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে সেটি কিন্তু এই কার্যকর চৌম্বক মোমেন্ট নিয়ে আলোচনা মানে পাওয়া যায়। তো প্রশ্নটি হলো কার্যকর চৌম্বক মোমেন্ট, এটা ব্যাখ্যা অর্থাৎ থিওরি, শুধু কার্যকর চৌম্বক মোমেন্টের থিওরিটা কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে একটি সমীকরণ এখানে দেখাচ্ছে। এই সমীকরণে বলছে ক্লাসিক্যাল তত্ত্বমতে সংশোধিত বা প্যারাম্যাগনেটিক মোলার সাসেপ্টিবিলিটি অণুর স্থায়ী প্যারাম্যাগনেটিক মোমেন্ট মিউ এর সাথে সম্পর্কিত। তাহলে এই যে প্যারাম্যাগনেটিক মোলার সাসেপ্টিবিলিটি, এটার সাথে যে স্থায়ী প্যারাম্যাগনেটিক মোমেন্ট অর্থাৎ চৌম্বক মোমেন্ট, আমরা এটাকে চৌম্বক মোমেন্টই বলি, এইটার সাথে সম্পর্ক কিভাবে আসছে সেটা ক্লাসিক্যাল তত্ত্বমতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এন অ্যাভোগাড্রোর সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবকটি, তাপমাত্রা,
তাহলে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হলো প্যারাম্যাগনেটিক মোলার সাসসেপ্টিবিলিটি, এইটা হলো এই প্রথমে আছে এখানে মোলার সাসসেপ্টিবিলিটি। আর পরে আবার দেখ বলছে স্থায়ী প্যারাম্যাগনেটিক মোমেন্ট মিউ, এটা হলো এই সামনের এটা। তো এটার সাথে সম্পর্ক আমরা দেখলাম, সম্পর্ক রয়েছে এক নম্বর দিলাম এটি এন স্কয়ার মিউ স্কয়ার বাই 3RT। এখন 1 নং যে সমীকরণ, এই সমীকরণকে বলছে সহজীকরণ করলে আমরা পাই, এই যেটা 1 নম্বর সমীকরণ ছিল সেটাকে আরো সহজভাবে, অর্থাৎ মানগুলো বসিয়ে সহজভাবে লিখলে এরকম একটি সমীকরণ মিউ দিয়ে ইফেক্টিভ অর্থাৎ কার্যকর, এই ইফেক্টিভ ম্যাগনেটিক মোমেন্ট, এটা কিন্তু এটা আসলো। আর এই সমীকরণটিকে সহজীকরণ করে পাওয়া গেল 2.84 √xm × t, এটা 2 নম্বর সমীকরণ। আসলে আমরা এখন এই সমীকরণটা নিব, এটা সমান এই অংশটুকু নিলাম আপাতত, 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে বলছে যে পদার্থের যে প্যারাম্যাগনেটিক মোমেন্ট তারা অযুগ্ম ইলেকট্রনের স্পিনের সাথে সম্পর্কিত। এটা সবাই জানে, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টও জানে যে অযুগ্ম ইলেকট্রন থাকলে সেটি তার চৌম্বক ক্ষেত্রের প্রতি আকর্ষণ দেখায় বা তার চৌম্বক ধর্ম প্রদর্শন করে। তাই বলছে পদার্থের প্যারাম্যাগনেটিক মোমেন্ট পদার্থের পরমাণুর মধ্যে অযুগ্ম ইলেকট্রনের স্পিন এবং অরবিটাল গতির ফলে সৃষ্টি হয়। যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু এই প্যারাম্যাগনেটিক মোমেন্ট সৃষ্টি হয় না। এখন ইলেকট্রনের স্পিন এবং অরবিটাল গতির সময় এদের স্পিন এবং অরবিটাল এবং স্পিন অরবিটাল যুগলায়ন ঘটে। তাহলে একটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব স্পিন, সবাই জানে যে একটা ইলেকট্রন নিজ অক্ষে আবর্তিত হয়, আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করেও আবর্তিত হয়। যেটা ইলেকট্রনের স্পিন বলছে সেটা কিন্তু শুধু নিজস্ব যে ইলেকট্রনের নিজের স্পিন, আর অরবিটাল গতি বলতে সে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরছে সেটাকে বোঝানো হচ্ছে। এখানে যদি আমরা আঁকাই যে মাঝখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন ঘুরছে, এভাবে ঘুরছে। তাহলে আমরা যদি মনে করি যে ইলেকট্রন ঘুরছে, এটা কি গতি? এটা হলো অরবিটাল গতি। ধরো একটা ইলেকট্রন এভাবে ঘুরছে, এটা হলো অরবিটাল গতি। এখন এই ইলেকট্রনটি তো আবার নিজের অক্ষেও ঘুরছে, নিজে একা একাও এই ইলেকট্রনটি ঘুরছে, এটা হলো স্পিন। তাহলে এটা হলো স্পিন গতি, এটা হলো স্পিন। আর যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এটা হচ্ছে অরবিটাল গতি, অরবিটাল। আচ্ছা, তাহলে এই যে দুই ধরনের গতি আমরা দেখতে পাচ্ছি, এই দুই গতির মধ্যে কাপলিং ঘটে কিভাবে? হতে পারে স্পিনের সাথে স্পিন, মানে একটা নিউক্লিয়াসের স্পিনের সাথে আর একটা নিউক্লিয়াসের স্পিন, একটা ইন্টারাকশন ঘটছে, একটা যুগলায়ন ঘটছে। আবার হতে পারে অরবিটালের সাথে অরবিটাল, একটা ইলেকট্রনের যে অরবিটাল গতি তার সাথে আরেকটা ইলেকট্রনের অরবিটাল গতির সাথেও যুগলায়ন ঘটতে পারে, অথবা স্পিনের সাথে অরবিটাল, একটির স্পিনের সাথে আরেকটি অরবিটালের মধ্যেও কাপলিং ঘটতে পারে। তো এই তিন ধরনের যে কাপলিং, সেই কাপলিং ঘটার ফলে কতিপয় জটিল যৌগ, আমরা তো জটিল যৌগ নিয়ে আলোচনা করছি, ক্ষেত্রে বিশেষ ধরনের যে ল্যান্থানাইড সমূহ ক্ষেত্রে এই যুগলায়ন সমূহ বিবেচনা করা হয়, এ ধরনের যুগলায়ন ঘটে। এই ধরনের জটিল যৌগের ক্ষেত্রে তাত্ত্বিক প্যারাম্যাগনেটিক মোমেন্ট হলো তাত্ত্বিক প্যারাম্যাগনেটিক। আগেরটা ছিল এই ক্লাসিক্যাল তত্ত্ব মতে ইফেক্টিভ, আমরা পেয়ে গেলাম এইটা, এই সমীকরণটা। কিন্তু যে এই সমস্ত যুগলায়নের ফলে যে তাত্ত্বিক প্যারাম্যাগনেটিক, সেটা কিন্তু এইটা, যে ইফেক্টিভ জি √J × J+1। এই জে হলো যুগলায়ন কৌণিক মোমেন্ট ভরবেগ এবং জি হলো ল্যান্ডিং বিভক্তিকরণ, ল্যান্ডিং স্প্লিটিং, জি একটি ফ্যাক্টর। তাহলে সমীকরণ পাওয়া গেল দুইটি।
আগে একটি পাওয়া গেল মিউ ইফেক্টিভ, এটাও একটি পাওয়া গেল মিউ ইফেক্টিভ। তো এটার সাথে কৌণিক ভরবেগের একটা সম্পর্ক দেওয়া আছে। এই এখন এই জি এর মানটি কিভাবে বের করা যেতে পারে, ল্যান্ডিং বিভক্তিকরণের মানটি কিভাবে আসতে পারে, সেটা একটি ইলেকট্রনের আমরা জানি যে অনেকগুলা তার কোয়ান্টাম সংখ্যা থাকে, স্পিন, অরবিটাল। তো সেই জিটা এই বিভিন্ন রকম অরবিটালের থেকে এটাকে নিয়ে আসা হয়। যেমন এল, এটা হলো অরবিটাল, এস দিয়ে স্পিন বোঝাচ্ছে, যে কৌণিক ভরবেগ এটা জুলায়ন থেকে আসছে। এই টোটাল এই 5 নম্বর সমীকরণটি কিন্তু এখানে আমাদের না হলেও চলছে। এটা হলো জি এর যে ডেফিনেশন, জিটাকে কিভাবে পাচ্ছি, ল্যান্ডিং বিভক্তিকরণটা কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে এই 5 নম্বর ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করছে। 5 নম্বর ইকুয়েশনটা দেখেন আমরা যদি ছেড়েও দিও তাহলে কোনো সমস্যা নাই। এখন এর ফলে এই সমীকরণ থেকে আগের যে সমীকরণ 3 নম্বর, সেটা কিন্তু আমরা মডিফাই করলে সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে, মিউ ইফেক্টিভ √4 s × s + 1 l × l + 1। এবং যদি l সমান 0 হয় তাহলে শুধু এসি থাকে। যদি l সমান 0 হয়, অরবিটাল যদি কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয়, তাহলে যেমন s অরবিটালের ক্ষেত্রে সেটা l সমান 0 হয়ে যাবে, তখন শুধুমাত্র স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকবে। s একটা স্পিন কোয়ান্টাম সংখ্যা পরমাণুর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যার সাথে সম্পর্কিত। এসটা শুধু অযুগ্ম ইলেকট্রন সংখ্যার সাথে সম্পর্কিত। অযুগ্ম ইলেকট্রন সংখ্যার সাথে সম্পর্কিত কীরকম, অর্থাৎ যদি একটি ইলেকট্রন হয় তাহলে 1/2 স্পিন কোয়ান্টাম সংখ্যা। n/2 কেন বলছে, যে আমরা যেন একটি যদি অযুগ্ম ইলেকট্রন হয়, তার একটা অরবিটালের মধ্যে একটি অযুগ্ম ইলেকট্রন, তাহলে তার স্পিন কোয়ান্টাম সংখ্যা কি হবে, হাফ হবে। যদি পাশে আরেকটি হয়, আরেকটি অযুগ্ম, তাহলে এটার সাথে 2 দ্বারা গুণ করতে হবে। এজন্য সাথে এখানে n/2 লেখা হয়েছে, s সমান n/2। যদি 1 হয়, একটি অযুগ্ম ইলেকট্রন পাওয়া যায়, তাহলে এখানে 1 বসিয়ে দিলে n/2 মানে একটি অযুগ্ম। যদি 2টি অযুগ্ম পাওয়া যায় তাহলে সেটা হবে 2/2 মানে 1 হবে। মানে সব মিলিয়ে এই যে ইফেক্টিভ যে আমাদের চৌম্বক মোমেন্ট, সেটি হলো মিউ ইফেক্টিভ √n × n + 1। ফাইনালি আমরা যারা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়েছো তাদেরকে আমি শিখেছি যে হয়তো কোনো একটা যৌগ দিয়েছিলাম কোঅর্ডিনেশনে, যে Fe, এখানে CN6 এবং এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে হয়তো উপরে এখানে প্লাস বা এখানে এখন মাইনাস যেতে আছে, তো মাইনাস আমি 3 দিয়ে দিলাম। তাহলে এই যৌগটির চুম্বক মোমেন্ট বের করো। তো এটার জন্য কি করেছি, এই আয়রনটি এখানে কি অবস্থায় আছে, এখানে আয়রনটি কি অবস্থায় আছে, Fe3+ অবস্থায় আছে। তো Fe3+ অবস্থায় যদি থাকে আয়রন, Fe3+ অবস্থায় যদি থাকে, তাহলে সেটি ডি অরবিটালের উপরে কয়টি ইলেকট্রন থাকবে, d5। ডি এর উপরে 5 মানে হচ্ছে কয়টি অযুগ্ম, 5টি। ডি অরবিটাল 5টি, তো 5টার ক্ষেত্রে 5 বক্সেই একটি করে ইলেকট্রন থাকে। তখন এই এস এর কাছে হবে 5/2। এই 5/2 এখানে এন এর মান কত হবে, অযুগ্ম ইলেকট্রন 5। তাহলে এখানে 5 বা এখানেও 5, এখানেও 5 বসিয়ে দিলে মিউ ইফেক্টিভের একটি মান পাওয়া যাবে, অর্থাৎ কার্যকর চৌম্বক মোমেন্ট কত পাওয়া যাবে সেটি বের করা যাবে। একটা প্রশ্ন দেওয়া থাকলো এখানে যে এই যে যৌগটি, এটির মিউ ইফেক্টিভ তোমরা নির্ণয় করবে। একটি প্রশ্ন দিলাম, যারা ক্লাস করবে তারা অবশ্যই এটির চৌম্বক মোমেন্ট কত হলো খাতায় লিখে কমেন্টের নিচে পোস্ট করে দিবে যে মিউ ইফেক্টিভটা কত পাওয়া যাচ্ছে। এটার জন্য কি করতে হবে, যারা কোঅর্ডিনেশন করেছে অবশ্যই জানো যে এই যৌগটি প্রথমে লিখবো, তারপরে এখানে আয়রনের জারণ সংখ্যা কত সেটা আমাদেরকে বের করতে হবে। জারণ সংখ্যা +3, তাহলে আয়রন থেকে 3টি ইলেকট্রন বাদ গেলে থাকে ডি এর উপরে 5টি ইলেকট্রন, 5টি হলে d5, অর্থাৎ 5টি বক্সের মধ্যে 5টি, একটি একটি করে 5টি। তাহলে 5টি অযুগ্ম হলে n এর মান এখানে হবে 5 দিলে এখানে ক্যালকুলেশন করে মিউ ইফেক্টিভ অর্থাৎ কার্যকর চৌম্বক মোমেন্টটি তোমরা অবশ্যই বের করবে। তো একটি কাজ তোমাদেরকে দিয়ে দিলাম আজকে। এর পরবর্তীতে আমরা আরো অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপার এক্সচেঞ্জ কি, এর সাহায্যে
নিকেল অক্সাইড অ্যান্টি ফেরোম্যাগনেটিজম, এই প্রশ্নটি ব্যাখ্যা তো সামনে আমরা নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।